আব্বু, আমি আর গাড়ি ড্রাইভ করে কলেজে যেতে পারবো না। আমার জন্য একটা ড্রাইভারের ব্যবস্থা করো। ছেলেটা যাতে স্মার্ট হয় আর লেখাপড়ায় যাতে ভালো হয়। আচ্ছা দেখি, যদি এরকম ছেলে পাই তাহলে ব্যবস্থা করব। আর তুইও দেখ, যদি এরকম ছেলে পাস তাহলে বলিস, ভালো অ্যামাউন্ট দিয়ে তাকে আমাদের কাজের জন্য রেখে দিব। আচ্ছা, আমি তাহলে এখন কলেজে গেলাম। এই বলে লামিয়া চলে আসলো বাহিরে। গাড়িটা বের করে ড্রাইভ করতে করতে কলেজের দিকে যাইতেছে। হঠাৎ করে একটা ছেলে গাড়ির সামনে এসে পড়লো। লামিয়া তার গাড়ি কন্ট্রোল করতে না পেরে ছেলেটার পায়ে লাগিয়ে দিতেই ছেলেটা এক হাত পিছনে গিয়ে পড়লো। লামিয়া তাড়াতাড়ি করে গাড়িটা এক সাইডে রেখে যেই গাড়ি থেকে নামতে যাবে এমন সময় দেখতে পেল আশেপাশের অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এটা দেখে লামিয়া কিছুটা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে এখান থেকে চলে আসলো কলেজে। অন্যদিকে আশেপাশে লোকেরা ছেলেটাকে ধরে উঠাতে যাবে এমন সময় দেখতে পেল ছেলেটার এক পা ভেঙে গেছে। আশেপাশে লোকেরা বলতে লাগলো, কেউ ধরো এই ছেলেটাকে, এই ছেলেটার পা ভেঙে গেছে আর তোমরা মেয়েটাকে ধরতে পারলে না? এইভাবে রাস্তাঘাটে গাড়ি চালায় নাকি চোখ মনে হয় পকেটে নিয়ে ঘুরতে গেছে। বাবার টাকা আছে বলে এভাবে ঘুরবে নাকি? আরে এরকম মেয়ে কয়েকটা থাকেই। এই ছেলেটার কি খবর? আমরা তো আর টাকা দিয়ে এই ছেলেটার পা ব্যান্ডেজ করিয়ে দিতে পারবো না। অনেক টাকার প্রয়োজন হবে পা ব্যান্ডেজ করতে হলে। ছেলেটার পা তো ভেঙে গেছে, এখন এক্স রে করলে ডাক্তার বুঝবে পারবে কত রোগ ভেঙেছে। আপনাদের কিছু করতে হবে না। আপনারা একটা কাজ করেন, আমাকে একটা রিকশায় উঠিয়ে দেন। আমি হাসপাতালে চলে যেতে পারবো, আর আমার বন্ধুকে ফোন দিয়ে বলতেছি, সেও চলে আসবে। আপনাদের টাকা দিতে হবে না। ঠিক আছে, এই রিক্সাওয়ালা ওনাকে নিয়ে যাও, উনি যেখানে যাবে সেখানে নিয়ে যাও, আর টাকা নেওয়ার দরকার নেই। আশেপাশে লোকজনরা রাকিবকে রিকশায় উঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর রাকিব চলে আসলো। হাসপাতালের সামনের পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল তার বন্ধুকে। 2-3 বার রিং হতেই ওই পাশ থেকে তামিম কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই রাকিব বলতে লাগলো, হ্যালো তামিম, কোথায় আছিস রে? আমি তো অ্যাক্সিডেন্ট করেছি, এখন পিজি হাসপাতালের সামনে আছি। তুই একটু আসতে পারবি বন্ধু? মানে তুই অ্যাক্সিডেন্ট করেছিস মানে কি? কিছুক্ষণ আগে না তোর সাথে দেখা হলো? আচ্ছা, তুই পিজি হসপিটালের সামনে দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। এই বলে তামিম কলটা কেটে দিল। এদিকে রাকিব রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে একটা চায়ের দোকানে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তামিম আসলো। রাকিবের এই রকম অবস্থা দেখে তাড়াতাড়ি করে রাকিবকে নিয়ে চলে আসলো হাসপাতালের ভিতরে। ডাক্তার দেখাতে লাগলো। কয়েকটা পরীক্ষা দিয়েছে, সেগুলো করিয়ে আনতেই ডাক্তার বলতে লাগলো, তেমন বেশি আঘাত পায় নাই, হালকা একটু ভেঙে গেছে। প্লাস্টার করে দিলে 1 মাসের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। আর কিছু ওষুধ লিখে দেব, ওগুলো কন্টিনিউ করতে হবে। আর তেমন বেশি হাঁটাচলা করা যাবে না, 10 থেকে 15 দিন রেস্টে থাকতে হবে। এরপরে আস্তে আস্তে হাঁটতে পারবে, লাঠির উপর ভর করে। আচ্ছা ডাক্তার, আপনি প্লাস্টার করে দেন, বাকিটা আমি নিজে দেখে নেব। ডাক্তার এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর রাকিবের পা প্লাস্টার করে দিল। তামিম হাসপাতালের সকল খবর পাতি দিয়ে রাকিবকে নিয়ে চলে আসলো রাকিবদের বাসায়। রাকিবের এই অবস্থা দেখে তার ছোট বোন কান্না করে দিল আর বলতে লাগলো, তোমাকে বারবার বলেছিলাম আজকে বাইরে যাওয়ার দরকার নেই, এমনিতে কাজকর্ম নেই, আব্বু অসুস্থ, তারপরে তুমি বাইরে গেছো, এখন তুমি নিজেও অসুস্থ হয়ে আছো, তোমাদের কাজ করতে হবে না, আমি আর আম্মু দেখি, বাসা বাড়িতে গিয়ে কাজ করব। আরে তোর বাসা বাড়িতে গিয়ে কাজ করার দরকার নেই, তুই এখনো অনেক ছোট। তুই মন দিয়ে পড়ালেখা কর, আর আমি দেখি কাজের একটা ব্যবস্থা করে ফেলবো। রাকিব তার ছোট বোনের সাথে এইসব কথা বলতেছে। তামিম রাকিবাকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো তাদের বাসায়। অন্যদিকে লামিয়া গাছের নিচে বসে আছে চুপচাপ। এমন সময় তার বান্ধবী কবিতা এসে বলতে লাগলো, কি রে লামিয়া, তোর কি হয়েছে? এইভাবে গোমড়া মুখে বসে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে আমাদেরকে বলতে পারিস। হ্যাঁ, সমস্যা তো অনেক বড় হয়ে গেছে। আসলে আমি আজকে গাড়িটা একটু দূরে চালিয়ে আসার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে এরপরে চলে এসেছি। ছেলেটার অবস্থা এখন মনে হয় খুবই খারাপ। আমি ওইখানে একটু দাঁড়ায়ও নি। এটা তুই একবার খারাপ কাজ করলি লামিয়া। যেহেতু অন্যায় করেছিস, তাকে তো একটু সাহায্য করতে পারতিস। তোর বাবার টাকা আছে বলে এইরকম ভাবে গাড়ি চালাবি নাকি? আরে সত্যি বলতে আজকে একটু তাড়া ছিল, এটার জন্য আর কি এইরকম ভাবে গাড়ি চালিয়ে এসেছি। কিন্তু ওই ছেলেটার এইরকম অবস্থা হবে আমি এটা জানতাম না। আজকে আমার কপালটাই খারাপ। এখন কি করব বলো তো একটু? এখন আর কি করবি? যেহেতু সব হয়ে গেছে, সব ভুলে যা। আর ছেলেটা কোথায়? তাকে তো আর খুঁজে বের করতে পারবি না, তাই সব ভুলে যা। কবিতা
লামিয়ার সাথে এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর দুইজন চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে লামিয়া চলে আসলো তার আব্বুর অফিসে। কলেজের পাশাপাশি তার আব্বুর অফিসে একটু সময় দেয় প্রত্যেকদিন। লামিয়া কেবিনের ভেতরে প্রবেশ করতেই ম্যানেজার বলতে লাগলো, লামিয়া ম্যাডাম, আজকে তো আপনি বলেছেন যে অফিসের কাজের জন্য কয়েকটা লোক নিয়োগ দেওয়ার জন্য। আমি কি সার্কুলার অনলাইনে ছেড়ে দিব নাকি অফলাইনে দিব? সার্কুলার অনলাইনে ছেড়ে দেন। যে কয়েকজন আসে তাদের কাজ যদি ভালো হয় তাহলে অবশ্যই তাদেরকে কাজে নেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, আমি অনলাইনে কাজের সার্কুলার দিয়ে দিতেছি। কালকে থেকে না হয় বাকি কাজ কমপ্লিট করা যাবে। আচ্ছা, আপনি কাজের সার্কুলার ছেড়ে দেন। আর অন্য কোনো কাজ আছে নাকি? না ম্যাডাম, অন্য কোনো আর কাজ নেই। অন্য যে কাজগুলো ছিল আমি ওইগুলো করে ফেলেছি। আপনি চাইলে আজকে বাসায় গিয়ে রেস্ট করতে পারেন। লামিয়া ম্যানেজারকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো বাসায়। অন্যদিকে ম্যানেজার অনলাইনে সার্কুলার ছেড়ে দিতেই রাকিবের সামনে পড়ে গেল সার্কুলার পোস্ট। সবকিছু দেখে রাকিব তাড়াতাড়ি ম্যানেজারের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হতেই ম্যানেজার বলতে লাগলো, কালকে আপনি আপনার কাগজপত্র নিয়ে চলে আসেন। আমাদের অফিসে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত লোক না হবে কালকে। ঠিক আছে স্যার। আর আপনাকে যেটা বলেছিলাম এটা একটু ম্যাডামকে বুঝিয়ে বলবেন। আসলে পরিবারের অবস্থা খুবই খারাপ। আমিও আজকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। ডাক্তার বলেছে যে কয়েকদিনের মধ্যে আমি ঠিক হয়ে যাব। আপনি ম্যাডামকে বলে রাখলে আমি আস্তে ধীরে কাজ করে দিব। পরবর্তীতে যখন ঠিক হয়ে যাব তখন আমি দিনরাত পরিশ্রম করে ওই টাইমগুলো কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, আমি এটা ম্যাডামকে বলে দিব নে। আপনি কালকে তাড়াতাড়ি চলে আসেন। সিরিয়াল নিতে হবে তো, তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি আপনার সিরিয়াল পড়ে যাবে। রাকিবের কথা বলা শেষ হতেই রাকিব তার বোন রাকিবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই রাকিবা, একটু শুনে যা তো এইদিকে। হ্যাঁ বলো ভাইয়া, কি বলবে? আমি তোকে বারবার বলতেছি তোর কাজে যাওয়ার দরকার নেই। আমি কাজ পেয়েছি। কালকে দুপুরের দিকে আমি যাব কাজে। আব্বু অ্যাক্সিডেন্ট করার সময় তো আব্বুকেও স্টিক কিনে দিয়েছিলাম। ওই 2টা আমার জন্য নিয়ে আয়। ভাইয়া, আমি যেটা বলছি তুমি আমার কথা শোনো। এখন কোথাও যাওয়ার দরকার নেই, আর কাজ করার দরকার নেই। ভালো হলে কাজ করতে পারবে। আমি ভালো আছি। তোকে যেটা বলেছি সেটা কর। রাকিবা তার আব্বুর 2টা লাঠি এনে দিয়ে দিল রাকিবকে। এদিকে রাকিব তার সকল যাবতীয় কাগজপত্র রেডি করে চলে আসলো তার বাড়ির কিছুটা দূরে কম্পিউটারের দোকানে। সবকিছু ফটোকপি করে আবারও চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাকিব ঘুমের দেশে বাড়ি জমালো। অন্যদিকে লামিয়া বসে আছে তার আব্বুর সাথে। এমন সময় লামিয়ার আব্বু বলতে লাগলো, কি রে লামিয়া, ম্যানেজার জানিয়েছে আমাদের কোম্পানিতে নাকি কর্মী লাগবে। তুই ম্যানেজারের সাথে কথা বলেছিলি নাকি? হ্যাঁ আব্বু, আমি কথা বলে এসেছি। ম্যানেজার সার্কুলার ছেড়ে দিয়েছে। কালকে থেকে লোকজন না হবে। ঠিক আছে, কালকে থেকে লোকজন নিস। এখন খাওয়া দাওয়া করে নে। লামিয়া তার আব্বু আর আম্মু খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। লামিয়া বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই সেই দৃশ্যটা ভেসে উঠল তার চোখের সামনে। লামিয়া তাড়াতাড়ি করে আবার চোখ খুলে ফিরল আর বলতে লাগলো, ছেলেটার সাথে যদি আর একবার দেখা হতো তাহলে তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারতাম। আল্লাহ ছাড়া আর কেউ জানে না তার সাথে আবার দেখা হবে নাকি দেখা হবে না। যাই হোক, এখন ঘুমাই, কালকে আবার অনেক কাজ আছে। এই বলে লামিয়াও ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লামিয়া চলে গেল কলেজে। অন্যদিকে রাকিব তার সকল কিছু ব্যবস্থা করে দিয়ে চলে আসলো সেই অফিসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:25 বাজে। রাকিবকে দেখে ম্যানেজার বলতে লাগলো, কালকে কি তোমার সাথেই আমার কথা হয়েছিল? জি স্যার, কালকে আমার সাথেই আপনার কথা হয়েছে। এই যে দেখেন আমার সকল কাগজপত্র। ম্যানেজার সকল কাগজপত্র দেখে বলতে লাগলো, কাগজপত্র তো সব কিছু ঠিকঠাক আছে। আমাদের অফিসে যে কাজগুলো আছে এই কাজগুলো করতে পারবে তো তুমি? ঠিক মতো যদি কাজ না করতে পারো তাহলে কিন্তু ম্যাডাম তোমাকে বিদায় করে দিবে অফিস থেকে। স্যার, আপনি চিন্তা করবেন না। আমি এর আগেও এই রকম কাজ করেছি। আমি এরকম কাজ করতে পারবো, আপনি একদম নিশ্চিন্তে থাকেন। রাকিব ম্যানেজারের সাথে এসব কথা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথা বলে ওইখানে বসে রইল। দুপুর 12:15 সময় লামিয়া অফিসের ভিতরে প্রবেশ করলো। ম্যানেজার তাড়াতাড়ি করে চলে আসলো লামিয়ার কাছে। লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া ম্যাডাম, কয়েকজন লোক এসেছে। আমি কি এখন পাঠিয়ে দিব নাকি আপনি কিছুক্ষণ রেস্ট করবেন? পাঠিয়ে দাও তাদেরকে, আজকে একটু দেরি হয়ে গেছে। আসলে রাস্তায় জ্যাম ছিল, এটার কারণে। আচ্ছা ম্যাডাম, আমি পাঠিয়ে দিচ্ছি। এই বলে ম্যানেজার বাইরে এসে সর্বপ্রথম রাকিবকে পাঠিয়ে দিল। এইদিকে রাকিব দরজার সামনে এসে লামিয়াকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ম্যাম।
ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভেতরে আসেন। রাকিব লাঠির উপর ভর করে হাঁটতে হাঁটতে চলে আসলো চেয়ারের কাছে। চেয়ারে বসতে যাবে এমন সময় লামিয়া বলতে লাগলো, আপনার তো একটা পা ভাঙা, আপনি কিভাবে কাজ করবেন? ওইরকম মানুষ আমাদের অফিসে নেই না আমরা। আপনি চলে যেতে পারেন। ম্যাডাম, আমার পুরো কথাটা শুনেন। আসলে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে তো, তাই আর কি এই রকমভাবে আসতে হয়েছে। আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। এখন যদি আমি কাজ না করি তাহলে পরিবার না খেয়ে মারা যাবে। কালকে তোমার কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? আরটি কলেজে যাওয়ার সময় 3 রাস্তার মোড় পরে ওই জায়গায় একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। গায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। ডাক্তার প্লাস্টার করে দিয়েছে, বলেছে যে 1 মাস ঔষধ নিয়মিত খেতে হবে। আসলে ম্যাডাম, আমি যদি ওষুধ না খাই আর পরিবারকে কিছু না খাওয়াতে পারি তাহলে তো সমস্যা হবে। আপনি বুঝতে পারছেন? প্লিজ ম্যাডাম, আমি আপনার 2টা পায়ে পড়তেছি, আমাকে চাকরিটা দেন। এই বলে রাকিব লামিয়ার পা ধরতে যাবে এমন সময় লামিয়া তার পা সরিয়ে ফেললো আর বলতে লাগলো, আচ্ছা, পা ধরতে হবে না, এখন চেয়ারে বসো আর তোমার কাগজপত্র দাও। আমি কাগজপত্র দেখে এরপরে বলতেছি তোমার স্যালারি কত আর কি চাকরি দেওয়া যায়। রাকিব তার কাগজপত্র লামিয়াকে দিয়ে দিতে লামিয়া বেশ কিছুক্ষণ কাগজপত্রগুলো দেখে বলতে লাগলো, তুমি তো লেখালেখি করতে পারবে, তাই না? কে কতটুকু প্রোডাকশন দিয়েছে এগুলো লিখতে পারবে তো? এবং আমাকে প্রত্যেকদিন প্রোডাকশনের হিসাব প্রত্যেকদিন জানাতে হবে, পারবে তো জানাতে? জি ম্যাডাম, প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন জানাতে পারবো। তাহলে তোমাকে এই কাজটা দেওয়া হলো। আগামী 1 মাসের জন্য যতদিন তোমার পা ভালো হবে না ততদিন তুমি ঘুরে ঘুরে শুধু দেখবে, আর যখন বসার ইচ্ছে হবে তখন বসে থাকতে পারবে। 1 মাস চলে গেলে পরবর্তীতে তোমাকে অন্য একটা কাজ দিয়ে দিব, আর তোমার স্যালারি 25,000 টাকা ধরা হলো। ঠিক আছে ম্যাডাম। লামিয়া এইসব কথাবার্তা বলতেছে। এদিকে রাকিব আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ওই অফিস থেকে চলে আসলো। তাদের বাসায় আসার সময় 1 কেজি মিষ্টি নিয়ে এসেছে। সবাইকে মিষ্টি খাওয়ানোর পর রাকিব বলতে লাগলো, অনেক পরিশ্রম করার পর চাকরিটা পেলাম। 25,000 টাকা স্যালারি ধরা হয়েছে। এখন থেকে ঠিকমতো কাজ করব, আর তোদেরও কাজ করতে হবে না। রাকিবা, আমি সুস্থ হয়ে নেই, এরপরে আব্বুকে একটা দোকান খুলে দিব। আর তুইও ঠিকমতো পড়ালেখা করতে থাক। তুইও বড় হয়ে গেছিস, তোকেও তো বিয়ে দিতে হবে। রাকিব এসব বলতেছে রাকিবাকে। এদিকে রাকিবের আব্বু বলতে লাগলো, রাকিব, তুই এই ভাঙা পা নিয়ে কেন বাইরে গেলি? তোকে কি বলেছিলাম ভাঙা পা নিয়ে বাইরে যাওয়ার জন্য? আমি তো আছি, আমি তো আর মরে যাইনি, আমি তো কাজ করতে পারবো। তুই কেন গেলি? অনেক তো হয়েছে, কাজ করে খাইয়েছেন, এখন আমাকেও একটা সুযোগ দেন, আমিও কাজ করি। তুই তো সারা জনম করবি, তাই বলে পা ভাঙা নিয়ে এখন কাজ করতে হবে? আমি কালকের থেকে কাজে যাব, তোর কাজে যাওয়ার দরকার নেই। তোমার আর কাজে যেতে হবে না, আমি অফিসে জয়েন করে ফেলেছি। কোনো রকম কয়েকটা দিন এইভাবে চালিয়ে যাও। আমি অফিস থেকে না হয় কিছু টাকা নিয়ে এরপরে বাজার সদাই করব। এই বলে রাকিব চলে আসলো তার রুমে। অন্যদিকে লামিয়া খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় তার আব্বু এসে বলতে লাগলো, কিরে লামিয়া, আজকে অফিসে কয়জন লোক নিয়েছিস? আর ম্যানেজার বলল তুই নাকি একটা পা ভাঙা ছেলেকে চাকরি দিয়েছিস, এটা কি সত্যি? হ্যাঁ আব্বু, এটা সত্যি। এটা আর কারণও আছে। আসলে আমি 2 দিন আগে যখন কলেজে যাচ্ছিলাম তখন ওই ছেলেটা হঠাৎ করে রাস্তায় চলে এসেছিল, আর আমিও ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। আমি ছেলেটাকে দেখতে পাই নাই। পরে ছেলেটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনকি তার পাও ভেঙে গেছে। তাই আর কি আমি ছেলেটাকে চাকরি দিতে বাধ্য হয়েছি। আর তার লেখাপড়া এবং কাজের দক্ষতা আশা করি খুবই ভালো হবে। লেখাপড়ায় আমার চাইতেও এগিয়ে আছে, কিন্তু বয়সে ছোট। আচ্ছা দেখ, ভালো হলেই ভালো, ভালোভাবে কাজ করতে পারলে ভালো হবে। এখন এক কাজ কর, কালকে একটা জায়গায় যাব, আমি অন্য আর একটা অফিসে, তুই আমার সাথে যাবি। সকালের দিকে হলে যেতে পারবো না, কারণ সকালে তো কলেজ আছে, সামনে তো আমাদেরও পরীক্ষা। এখন স্যার ম্যাডামরা বলে দিয়েছে কলেজ যাতে বন্ধ না করি। ও আচ্ছা, যেতে তো হবে। সকালে থাক, তোর যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। লামিয়া খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। পরের দিন রাকিব অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে অফিসে যাইতেছে এমন সময় তামিমের সাথে দেখা হয়ে গেল। তামিম রিক্সাটা দাঁড়া করিয়ে বলতে লাগলো, কিরে শালা, তোকে না ডাক্তার বললো 1 মাস বেড রেস্টে থাকার জন্য, তাহলে তুই থাকিস না কেন? আর এখন কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, একটা কাজ পেয়েছি, ওই কাজ করার জন্য যাচ্ছি। পরিবারকে তো চালাতে হবে, আমি বসে থাকলে তো আর পরিবার চলবে না। দেখ বন্ধু, যাই করিস না কেন ঠিক মতন ওষুধগুলো খাস।
ওষুধগুলো খাইলে তোর পা আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আচ্ছা বন্ধু, এখন তাহলে যাই, দেরি হয়ে যাইতেছে। মামা চলেন তাড়াতাড়ি। রাকিব চলে আসলো অফিসে। ম্যানেজার রাকিবকে সবকিছু বুঝিয়ে দিল। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর রাকিব আস্তে আস্তে পুরো অফিস ঘুরে ঘুরে দেখতেছে আর একটা খাতায় কত প্রোডাকশন হয়েছে সেগুলো লিখতেছে। বেশ কিছুক্ষণ লেখার পর রাকিব চলে আসলো তার কেবিনে। কিছুক্ষণ রেস্ট করে আবারও ঘুরে ঘুরে কাজগুলো দেখতে লাগলো। এমন সময় দেখতে পেল একজন প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে আছে, কাজ করতে পারতেছে না। এটা দেখে রাকিব বলতে লাগলো, আপনি এখানে একটু বসেন, আমি আপনার কাজটা করে দিতেছি। তোমার তো একটা পা ভাঙা, তুমি কিভাবে কাজ করবে? তোমার কাজ করতে হবে না, আমি আমার কাজ করতে পারবো, তুমি রেস্ট নাও গিয়ে। আসলে 7 মাস চলতেছে তো, তাই আর কি বসে থাকতে পারি না, বসে থাকলে ব্যথা করে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। আপনি বসেন, আমি কাজ করতে পারবো। এক পা ভেঙেছে তো কি হয়েছে, আরেক পা তো আছে, ওই পা দিয়ে কাজ করতে পারবো। আর এগুলো কাজ তো এক পা দিয়েই করা যায়, কারণ আমি আগেও করেছি। এই বলে রাকিব বসে বসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে দুপুর 12:45 বেজে গেল। এদিকে লামিয়া অফিসে এসে রাকিবকে আরেকজনের জায়গায় কাজ করতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার রাকিব, তুমি ওনার জায়গায় কাজ করতেছো কেন? তোমার কাজ তো এটা না, তোমার কাজ তো অন্যটা। ম্যাডাম, উনি প্রেগনেন্ট, এটার জন্য আর কি আমি ওনার জায়গায় একটু কাজ করছিলাম, ওনাকে একটু রেস্ট করতে দিয়েছিলাম। আপনি তো বুঝতেই পারছেন প্রেগনেন্ট মহিলাদের কী রকম কষ্ট হয় কাজ করতে। বাবা, তুমি এখন উঠে যাও, আমি কাজ করতে পারবো। তোমাকে আর কিছু করতে হবে না, অনেক করেছো। 2-3 ঘন্টা হয়ে গেছে, আমি রেস্ট করতেছি। এখন তুমি যাও, আমি কাজ করতে পারবো। রাকিব উঠে পড়ল। এদিকে মহিলা আবারও তার কাজ শুরু করে দিল। রাকিব ঘুরে ঘুরে বাকি প্রোডাকশনগুলো লিখে চলে আসলো লামিয়ার রুমে। লামিয়াকে সকল হিসাব দেওয়ার পর রাকিব যেই চলে আসতে যাবে, এমন সময় লামিয়া বলতে লাগলো, রাকিব এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। রাকিব আবারও চেয়ারে এসে বসে পড়ল। লামিয়া বলতে লাগলো, এই নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো দিয়ে তুমি ওষুধ খাবে। আমাদের অফিসে যে কেউ অসুস্থ থাকুক না কেন, তাকে আমরা টাকা দিয়ে সাহায্য করি, আর অন্য কিছু তো আর করতে পারবো না, তাই এটা দিয়ে সাহায্য করতে হয়। ম্যাডাম, আমার আপাতত টাকা লাগবে না, আর আমার কাছে এখন টাকা আছে। যদি আমার টাকার প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে বলবো। আপনি আমার মাসের বেতন থেকে অল্প কিছু টাকা না হয় দিবেন। দেখো, এটা আমি তোমাকে ইচ্ছে করে দিতেছি, আর এটা প্রত্যেকের পাওয়ার কর্তব্য। তুমি বাইরে অ্যাক্সিডেন্ট হয়েছো তো কি হয়েছে, এখন থেকে তো আমার অফিসের কর্মচারী, তুমি আমার দেখার দায়িত্ব আছে। তুমি এই টাকাটা রাখো। রাকিব চুপচাপ টাকাগুলো নিয়ে তার পকেটে রেখে দিল। সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়িতে ফিরল রাকিব। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় রুমে রাকিবা আসলো। চুপচাপ দাঁড়িয়ে আছে রাকিবের সামনে। রাকিব বুঝতে পারলো হয়তো কিছু লাগবে রাকিবার। রাকিব বলতে লাগলো, কি লাগবে? কিছু লাগবে না, এমনিতেই দাঁড়িয়ে আছি। এই নে, এখানে কিছু টাকা আছে, তোর যতটা প্রয়োজন তুই ততটা রেখে বাকিটা আব্বুর হাতে দিয়ে দিস, আর বলিস বাজার করে আনার জন্য। তুমি কোথা থেকে টাকা পেয়েছো ভাইয়া? মাত্র 1 দিন হয়েছে অফিসে জয়েন করেছো, আর তুমি টাকা পেয়ে গেছো? এটা বস আমাকে দিয়েছে। আমি প্রথমে মানা করেছিলাম, নিব না, তারপরেও বস জোর করে দিয়ে দিয়েছে, তাই আর কি নিয়ে এসেছি। তোর যতটা লাগবে ততটা রেখে বাকিটা তুই আব্বুর হাতে দিয়ে দিস কিন্তু। আর এই রকম পোশাক পরেছিস কেন? ঘরে কি আর পোশাক নেই? আছে, ওইগুলো এখন পরবো না, পরে পরবো, যখন কোথাও বেড়াতে যাব বা কলেজে যাব তখন। রাকিবা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে গেল রাকিবা। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাকিব বসে আছে, এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে রাকিব, অফিসের কাজ কেমন চলতেছে? ঠিক মতো করতে পারতেছিস তো, নাকি তোর ম্যাডাম আবার বকাবকি করে? হ্যাঁ আম্মু, অফিসের কাজ ভালোভাবে চলতেছে, আর ম্যাডাম তো খুবই ভালো, আমাকে একবারও বকাবকি করে নাই। আমার এই অবস্থা দেখে আরও ভালো একটা চাকরি দিয়েছে। সারাদিন বসে বসে শুধু লেখালেখি করি, আর অন্য কিছু করতে হয় না। ও আচ্ছা, বেশ ভালোই হয়েছে। আর তুই ঠিকমতো ওষুধপত্র খাস তো? তোর কাছে টাকা আছে? শুনলাম তুই নাকি তোর সব টাকা দিয়ে দিয়েছিস তোর আব্বুর কাছে। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, আর ওই টাকাগুলো ম্যাডাম দিয়েছে, তাই আমি আব্বুকে দিয়েছি বাজার করার জন্য। ও আচ্ছা, বেশ ভালো করেছিস টাকা দিয়ে। এখন খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। রাকিব খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। অন্যদিকে লামিয়া বিছানায় শুয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে ফোনটা হাতে নিয়ে বারবার
ফেসবুকিং করতেছে, কিন্তু তার মনটা রাকিবের কাছে পড়ে আছে। লামিয়া রাকিবের নাম্বারে কল দিতেই রাকিব সাথে সাথে কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, ম্যাডাম, এত রাতে আপনি কল দিয়েছেন, জরুরি কিছু বলবেন নাকি? না, জরুরি কিছু বলবো না, এমনিতেই কল দিলাম। আর কি খাওয়া দাওয়া করেছো? আর পায়ের অবস্থা কেমন? ঠিকমতো চলাচল করতে পারবে কবে থেকে? হ্যাঁ ম্যাডাম, খাওয়া দাওয়া করলাম, আর পায়ের অবস্থা আগের চাইতে কিছুটা মনে হয় ভালো হয়েছে। ডাক্তার তো বলেছে যে 1 মাস এইভাবেই থাকবে। মাত্র তো কয়েকদিন হয়েছে, আরও কয়েকদিন যাক, এরপরে প্লাস্টার খুলে ফেলবো। ও আচ্ছা, এখন তাহলে ঘুমাও, কালকে অফিসে দেখা হবে। আর শোনো, সবাইকে সাহায্য করার দরকার নেই। যারা প্রেগনেন্ট বা অন্য কিছু হয়েছে তাদের বেলায় সাহায্য করবে। আর আমি যে দেখলাম তুমি এই কাজ পারো, প্রত্যেক দিন কতটুকু প্রোডাকশন দিতে পারো তুমি? আগে যে কোম্পানিতে চাকরি করেছিলাম ওই কোম্পানিতে প্রত্যেক দিন 300 থেকে 400 প্রোডাকশন দিয়েছি। তবে আপনার কাজগুলো তো ছোট ছোট, এইগুলোর প্রোডাকশন আশা করি অনেক বেশি দিতে পারবো। আপনি চাইলে এখন আমাকে এই প্রোডাকশনের কাজগুলো দিতে পারেন, আমি করতে পারবো। আচ্ছা, কালকে আমি অফিসে যাই, এরপর ম্যানেজারের সাথে কথা বলে দেখি যদি কোনো সিট খালি থাকে তাহলে তোমাকে দিয়ে দেব। তবে ওই কাজের পাশাপাশি এখন যেটা করতেছো এটাও করতে হবে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, ওই কাজের পাশাপাশি আমি এই কাজও করব। লামিয়া এইসব কথাবার্তা বলতেছে রাকিবের সাথে। কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা চলে গেল। লামিয়া আরো কথা বলতে চেয়েছিল, কিন্তু রাকিব কলটা কেটে দিল। রাকিব কলটা কেটে দিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। অন্যদিকে লামিয়া বিছানায় শুয়ে একবার এই পাশ আরেকবার ওই পাশ করতেছে। বেশ কিছুক্ষণ এরকম ভাবে যাওয়ার পর লামিয়া বলতে লাগলো, এই ছেলেটার প্রতি আমার কেন এত মায়া জমে যাচ্ছে? এই ছেলেটা তো আমাদের অফিসের কর্মী, আমি তো তাকে কর্মী হিসেবে দেখি, অন্য কিছু হিসেবে তো দেখি না। তাহলে কেন আমার মন এরকম ভাবে আনচান আনচান করতেছে মাত্র এই কয়েকদিনের দেখায়? লামিয়া এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়াল নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গিয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় ইয়ানুর বলতে লাগলো, কি রে লামিয়া, তোর কি খবর? আর ওই ছেলেটার কি খবর? তার কি দেখা পেয়েছিস? এই তো আমার খবর আলহামদুলিল্লাহ ভালো। আর ওই ছেলেটার খবর ভালো, আমাদের কোম্পানিতে চাকরি করতে এসেছে, তাকে একটা ভালো চাকরি দিয়ে দিয়েছি। ছেলেটা এমনিতেই দেখতে ভদ্র আর কথাবার্তায়ও খুব নরম। তাহলে এক কাজ কর, তুই এই ছেলেটার সাথেই তুই সারা জীবন থেকে যা। আরে কি বলতেছিস এসব? এই ছেলেটার সাথে আমি আবার থাকবো কি করে? তোরা কি পাগল হয়েছিস যে এই ছেলেটার সাথে থাকবো? তাহলে সমস্যা কি? তুই নিজেই তো বলতেছিস ছেলেটা খুব ভালো। আমি তো মনে করি এইরকম ছেলে এই দেশে আর পাওয়া যায় না। তা ঠিক বলেছিস, তবে ছেলেটার গার্লফ্রেন্ডও তো থাকতে পারে। তোরা আন্দাজি কি বলতেছিস? আর এরকম ছেলে পছন্দ না আমার। স্মার্ট হতে হবে, যার সাথে আমি রিলেশন করব, সারা জীবন থাকবো। তুই হয়তো ভুলে গিয়েছিস ছেলেরা হচ্ছে টাকার মেশিন, সারা জীবন কাজ করে যাবে কিন্তু তাদের কেউ গুরুত্ব দিবে না, এমনকি মন থেকে ভালোবাসবেও না। চোখের সামনে আঁকা পিরিত দেখাবে, বাকিটা আর নাই বললাম। ছেলেদের কষ্টটা একমাত্র তারাই জানে। আমাদের মতো মেয়েরা তো শুধু তাদের কাছে আবদার করতে পারে, আর তারা আমাদের আবদার পূরণ করতে পারে। ইয়ানুরের কথা শুনে সবাই চুপ হয়ে রইল। আসলে ইয়ানুর যে কথাগুলো বলেছে এই কথাগুলো একদম পুরোপুরি সত্যি। দুপুর পর্যন্ত ক্লাস করে লামিয়া চলে আসলো অফিসে। এসে দেখে রাকিব ম্যানেজারের সাথে কথা বলতেছে। ম্যানেজার লামিয়াকে দেখে চলে আসলো লামিয়ার কেবিনে। লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি নাকি রাকিবকে বলেছেন প্রোডাকশনের কাজ করার জন্য? রাকিব তো আমাকে সেই সকাল থেকে বলতেছে তাকে প্রোডাকশনের কাজটা দেওয়ার জন্য। আমি তো দিতেছি না, কারণ আপনি অনুমতি না দিলে তো আমি তাকে কাজটা দিতে পারবো না। তাকে তো কাজটা দেওয়ার প্রয়োজন ছিল, দেখতেন আপনি সে কতটুকু প্রোডাকশন দিতে পারে। সে নাকি আগেও এরকম কাজ করেছে, তাহলে আশা করি তো ভালো প্রোডাকশন দিতে পারবে। আমাদের তো প্রোডাকশনের দরকার। তা তো ঠিক বলেছেন, আমাদের প্রোডাকশনের দরকার, কিন্তু ম্যাডাম আপনি অনুমতি না দিলে তো আমি আর কোনো কিছু করতে পারি না। একটা জায়গা থেকে পাতাও নড়াতে পারবো না আপনি যদি অনুমতি না দেন। ম্যানেজার এইসব কথা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথা বলার পর ম্যানেজার ওইখান থেকে চলে আসলো রাকিবের কাছে। রাকিবকে প্রোডাকশনের মেশিনটা ভালোভাবে বুঝিয়ে দিল ম্যানেজার। এদিকে রাকিব মেশিনে বসে প্রোডাকশন দিতে লাগলো। সন্ধ্যা পর্যন্ত প্রোডাকশন দিয়ে সকল হিসাব লামিয়ার ফোনে পাঠিয়ে দিল। সবকিছু পাঠিয়ে দেওয়ার পর রাকিব চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেছে, এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেল। রাকিবা গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল তামিম দাঁড়িয়ে আছে। তামিমকে দেখে রাকিবা ভিতরে নিয়ে আসলো।
এদিকে তামিম রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাকিব, তোর কাজের অবস্থা কেমন? এখন ঠিক মতন কাজ করছিস তো? আর অফিসে কোনো সমস্যা হয় নাই তো? অফিসের সমস্যা হবে কিভাবে? অফিসের সমস্যা কোথাও নেই। আমি একসাথে দুইটা কাজ করি। প্রথমে প্রোডাকশন দেই, এরপরে সকল প্রোডাকশন লিখে ম্যাডামের কাছে পাঠিয়ে দেই। পরে আমি বাসায় আসছি। বাহ, তুই তো অনেক বড় চাকরিওয়ালা হয়ে গেছিস। যাই হোক, শুক্রবারে তোর কাজ আছে নাকি? কাজ না থাকলে একটু আমার সাথে ঘুরতে যেতে পারবি? আমার তো পা ভালো না, তাহলে আমি তোর সাথে কিভাবে ঘুরতে যেতে পারবো? তোরাই যা, আমার এখন ঘোরার সময় হবে না রে। পায়ের অবস্থা দেখতেই পাচ্ছিস। আচ্ছা, তাহলে আমরাই যাই। রাকিব, তোমার পড়ালেখার অবস্থা কেমন? ঠিকঠাক মতন পড়ালেখা করছো তো? জি ভাইয়া, ঠিক মতো পড়ালেখা করছি। আচ্ছা রাকিব, আমি তাহলে আজকে যাই রে। অন্যদিন আবার আসবো। আর তোর সাথে জরুরি কিছু কথা আছে। ঘুরে এসে এরপর তোর সাথে না হয় কথাগুলো বলবো। তামিম চলে গেল। ওইদিকে রাকিব তার রুমে এসে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ ফোন কলের শব্দে রাকিবের ঘুম ভেঙে গেল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত 2:15 বাজে। এমন সময় লামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে লামিয়া বলতে লাগলো, রাকিব, তুমি কি ঘুমিয়ে গিয়েছিলে? জি ম্যাডাম, ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ আপনি এত রাতে কল দিয়েছেন, জরুরি কিছু কথা আছে নাকি? রাত প্রায় 2টা বেজে গেছে, আপনি এখন কল দিলেন? আসলে এমনিতেই কল দিলাম। আর আজকের কত প্রোডাকশন হয়েছে এটা কি তুমি আমাকে পাঠিয়েছিলে? জি ম্যাডাম, পাঠিয়ে দিয়েছিলাম তো। আপনি দেখেন নাই মনে হয় এখনো। আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখেন, আপনাকে সব প্রোডাকশনের লিস্ট পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, বেশ ভালো কাজ করেছো। আচ্ছা তাহলে তুমি ঘুমাও। রাকিব ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। এদিকে লামিয়া চুপচাপ বসে আছে তার রুমে। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার আম্মু। লামিয়াকে বসে থাকতে দেখে লামিয়ার আম্মু বলতে লাগলো, কিরে লামিয়া, রাত প্রায় 2টা বাজে, তুই এখন কার সাথে কথা বললি? আর ঘুমাস নাই কেন? আম্মু, ভালো লাগতেছে না, তাই আর কি ঘুম আসে নাই। আর ফোন দিয়েছিলাম আমাদের অফিসের এক কর্মীকে, জিজ্ঞেস করেছিলাম আজকে প্রোডাকশন লিস্ট পাঠিয়েছিল কিনা। ও আচ্ছা, ঘুমিয়ে থাক, কালকে সকালে তো আবার যাবি কলেজে। আজকে আর কলেজে যাব না, এখন ঘুমাই। কালকে বাসায় থাকবো অথবা অফিসে যাব ঘুম থেকে উঠে। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। লামিয়ার আম্মু চলে গেল। এদিকে লামিয়া বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে রাকিব সে কখন ঘুমিয়ে গেছে। পরের দিন সকাল 8টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। এসে দেখে লামিয়া আজকে তাড়াতাড়ি চলে এসেছে। রাকিবকে দেরিতে আসতে দেখে লামিয়া বলতে লাগলো, কি ব্যাপার রাকিব, আজকে তোমার এত দেরি হয়েছে কেন আসতে? আসলে ম্যাডাম, কালকে রাতে আপনি ফোন দেওয়ার পর অনেকক্ষণ জেগেছিলাম। পরে কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। তখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এরপরে আসলাম। আবার রাস্তায় আজকে জ্যাম, এটার জন্য দেরি হয়ে গেছে। ও আচ্ছা, যাও কাজ করো তাহলে। রাকিব চলে আসলো তার সেই মেশিনে বসে বসে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর রাকিব চলে আসলো ক্যান্টিনে। হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবারও কাজে লেগে পড়লো। এদিকে লামিয়া বারবার রাকিবের দিকে তাকাচ্ছে। রাকিব দেখতে পারতেছে না, কারণ সে তার কাজ করতেছে। লামিয়া মনে মনে বলতে লাগলো, হঠাৎ আমার কি হয়েছে, এরকম লাগতেছে কেন? আমার রাকিবের সাথে কথা না বললে কেমন যেন শান্তি লাগে না। লামিয়া মনে মনে এসব চিন্তা ভাবনা করতেছে। এমন সময় তার কেবিনের ভিতরে প্রবেশ করলো ম্যানেজার। ম্যানেজার লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া ম্যাডাম, আজকে রাকিবকে দেখলাম দেরিতে এসেছে, আর ঠিকভাবে তেমন কাজও করতে পারতেছে না। মনে হয় তার পায়ে হয়তো ব্যথা করতেছে। আপনি তাকে কিছু বলেন না কেন? আচ্ছা, আমি তাকে জিজ্ঞেস করতেছি, বেশি সমস্যা হলে সে কাজ করবে না। তাকে যেই কাজ প্রথমে দিয়েছিলাম সেটাই করুক। হ্যাঁ ম্যাডাম, আপনি গিয়ে তাকে বলেন। আপনি বললে অবশ্যই সে মানবে। লামিয়া তার কেবিন থেকে উঠে চলে আসলো রাকিবের কাছে। রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাকিব, তোমার সমস্যা হলে তুমি এই কাজ করো না। আগে তুমি সুস্থ হও, এরপরে এই কাজ করতে পারবে। ম্যাডাম, আমি সুস্থ হয়ে আছি। আসলে হুট করে কয়েকদিন ধরে কাজ করতেছি তো, আর অনেক দিন ধরে তো এই কাজ বন্ধ ছিল, করি নাই। তার জন্য আর কি পাটা জিম ধরে যায় বারবার। ও আচ্ছা, তবে আস্তে ধীরে কাজ করো। এত প্রোডাকশনের দরকার নেই। যতটুকু পারবে ততটুকু প্রোডাকশন দিবে। সুস্থ হলে আশা করি তুমি পুরোপুরিভাবে প্রোডাকশন দিতে পারবে। জি ম্যাডাম, আজকে তো প্রায় অনেক দিন হয়ে গেছে। আমি দেখি কালকে একটু হাসপাতালে যাব, ডাক্তারের সাথে কথা বলে দেখব ডাক্তার কি বলে। কোন হসপিটালে যাবে আমাকে বলো, আমি না হয় তোমাকে নিয়ে যাব। আপনার যেতে হবে না, আপনি অফিসের বস, আপনি যাবেন কেন? আপনি গেলে তো মান সম্মান থাকবে না আপনার। মান সম্মান থাকবে নাকি থাকবে না এটা তোমার চিন্তা করতে হবে না। আমি আমার মান সম্মান রক্ষা করব।
চলো আজকে তোমাকে নিয়ে যাই। এই বলে লামিয়া জোরাজুরি করে রাকিবকে নিয়ে চলে আসলো পিজি হাসপাতালে। ডাক্তার রাকিবকে দেখে বলতে লাগলো, এই নাও, এই পরীক্ষাগুলো করিয়ে আনো, এরপরে দেখছি তোমার পায়ের কি অবস্থা। আশা করি এতদিনে তোমার পা একদম ঠিকঠাক হয়ে যাবে। রাকিব আর লামিয়া দুজনে মিলে পরীক্ষাগুলো করিয়ে বসে রইল। প্রায় 1 ঘন্টা পর রিপোর্ট আসতেই ডাক্তারকে দেখাতে লাগলো। ডাক্তার রিপোর্টগুলো দেখে বলতে লাগলো, রাকিব, তুমি চাইলে তোমার প্লাস্টার এখন খুলে ফেলতে পারবে। আর যদি মনে করো আজকে খুলবে না, তাহলে আরো 2-3 দিন রাখতে পারো। আজকেই খুলে ফেলেন, অনেক চুলকায়, ভিতরে চুলকাতেই পারি না। ডাক্তার আস্তে আস্তে করে রাকিবের প্লাস্টার খুলে ফেললো। প্লাস্টার খুলে কি যেন একটা মলম লাগিয়ে রাকিবের পাটা ভালো করে মালিশ করে দিয়ে আরো কি জানি করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রাকিব ভালোভাবে হাঁটাহাঁটি করতে পারতেছে। ডাক্তার আরো কিছু ওষুধ দিয়ে দিল। রাকিব লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, এখন তো আমি পুরোপুরি সুস্থ আছি, এখন তো আর আমার কোনো সমস্যা হবে না। আমাকে তো দেখতেই পারতেছেন আপনি এখন। হ্যাঁ, এখন তো আর তোমার কোনো সমস্যা হবে না। তারপরও সমস্যা না হলে তো ভালো, আর সমস্যা হলে তো আবার আসতে হবে ডাক্তারের কাছে। যে ওষুধগুলো লিখে দিয়েছি ওই ওষুধগুলো কিনে দিতেছি, ঠিক মতো খাওয়া দাওয়া করো আর ওষুধগুলো ঠিক মতো খাও। ম্যাডাম, আপনার এত টাকা নষ্ট করতে হবে না, আমার কাছে টাকা আছে, আমি ওষুধপত্র কিনে নিতে পারবো। একদম চুপ, কোনো কথা বলবে না, যেটা করতেছি সেটা করতে দাও, একদম চুপচাপ থাকবে। লামিয়া সবগুলো ওষুধ কিনে দিল 1 মাসের জন্য। সবগুলো ওষুধ কিনে দেওয়ার পর লামিয়া আর রাকিব যে রিক্সা দিয়ে চলে যেতে যাবে, এমন সময় লামিয়ার বেস্ট ফ্রেন্ড ইয়ানুর লামিয়াকে ডাকতে লাগলো। লামিয়া রিক্সা থেকে নেমে ইয়ানুরের কাছে এসে বলতে লাগলো, কিরে তুই এখানে কি করিস? কে আর বলবো, এক আন্টির বেবি হয়েছে, ওনার বেবিকে দেখার জন্য এসেছিলাম। তুই এখানে কি করিস? আর ওই ছেলেটাকে? এটাই সেই ছেলে যার কথা বলেছিলাম, তার পা প্লাস্টার করা হয়েছিল, ওইটাই আজকে খুলে ফেলেছে। ডাক্তার, আমিও কিছু ওষুধ কিনে দিয়েছি, নিতে চাইনি, তারপরও জোর করে দিয়েছি। বেশ ভালো করেছিস, এখন যা। তাহলে ছেলেটা বসে আছে, হয়তো আবার অন্য কিছু ভাববে। হ্যাঁ যাইতেছি, আর বিকেলে দেখা করিস তো একটু আমার সাথে পার্কে, আর সবাইকে বলিস আসার জন্য। আচ্ছা, সবাইকে বলবো, তুই যা তাহলে। লামিয়া চলে আসলো। দুইজন রিক্সা করে আবারও চলে আসলো অফিসে। সারাদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় রাকিব বাড়ির দিকে যাইতেছে, এমন সময় লামিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাকিব গাড়িতে বসো, তোমাকে পৌঁছে দিয়ে আসে তোমাদের বাসার সামনে। না ম্যাডাম, আপনি যান, আমি যেতে পারবো, আমার যেতে কোনো সমস্যা হবে না। রাকিব এই বলে হাঁটা শুরু করলো। এদিকে লামিয়া আর রাকিবকে কিছু না বলে সোজা চলে আসলো তাদের বাসায়। কলিং বেলে চাপ দিতেই লামিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। লামিয়াকে দেখে বলতে লাগলো, লামিয়া, তোকে আমি ফোন দিয়ে কি বলে দিয়েছিলাম নিয়ে আসার জন্য, তুই নিয়ে এসেছিস। ও সরি আম্মু, আসলে আমার মনে ছিল না তোমার ওই কথা। আব্বু তো বাহিরে আছে, আব্বুকে ফোন দিয়ে বলে দাও, আব্বু নিয়ে আসবে আসার সময়। আমি জানি তোর মনে থাকবে না, তাই তোর আব্বুকে অনেক আগেই বলে দিয়েছি, এমনকি তোর আব্বুও নিয়ে এসেছে। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। লামিয়া চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে তার আব্বুর পাশে। এমন সময় লামিয়ার আব্বু বলতে লাগলো, লামিয়া, অফিসের সব খবর কেমন? সবকিছু ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ আব্বু, সবকিছু ঠিকঠাক চলতেছে, আর আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ মাল আছে। এই মালগুলো তো বিক্রি করতে হবে। তুমি বায়ারদের সাথে কথা বলেছো নাকি? হ্যাঁ, আমি কয়েকজন বিদেশি বায়ারদের সাথে কথা বলেছি। তারা 4 থেকে 5 দিনের মধ্যে দেশে আসবে। এরপরে আমাদের মালগুলো দেখে পছন্দ হলে তখন তারা সবগুলো নিয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। আর বিদেশি বায়ারদের কাছে মাল বিক্রি করলে তো আমাদের লাভের পরিমাণটা অনেক বেড়ে যাবে। কি বলো তুমি আব্বু? হ্যাঁ, তা তো অবশ্যই। এটার জন্যই তো আমি পর্যাপ্ত পরিমাণ মাল স্টকে রেখে দিতেছি, যাতে বিদেশি বায়ার আসলে তাদেরকে দেখাতে পারি। আর রাকিব নামের যে ছেলেটা আছে তাকে বলবি যে একটু ভালোভাবে কাজ করার জন্য। তার প্রোডাকশনগুলো খুবই ভালো হয়। ম্যানেজারও আমাকে ফোন দিয়ে বলেছে তার প্রোডাকশনগুলো খুবই ভালো, এমনকি সে অনেক প্রোডাকশন দিতে পারে। হ্যাঁ আব্বু, আমিও জানি সে অনেক প্রোডাকশন দিতে পারে। তবে আব্বু, তার পায়ের প্লাস্টার মাত্র আজকে খোলা হয়েছে, আরও 2-3 দিন যাক, তারপরে আমি তাকে বলবো যাতে আর একটু ভালোভাবে কাজ করার জন্য। আমাদের প্রোডাকশন দরকার আরও বেশি। ঠিক আছে, আর তার তো ভালো রেজাল্ট আছে, সে তো চাইলেই বিদেশি বায়ারদের সাথে কথা বলতে পারবে। তার যেহেতু আগে থেকেই দক্ষতা আছে, তাহলে তুই তাকে আমার সাথে একটু কথা বলিয়ে দিস। আমি তার সাথে কথা বলে একটু দেখবো সে কিরকম পারে। আচ্ছা, আমি ফোন দিতেছি, তুমি কথা বলো। রাকিব বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মাত্র তার বিছানায় বসেছে, এমন সময় লামিয়ার ফোন আসলো। কল রিসিভ করতেই ওই পাশ থেকে লামিয়ার আব্বু বলতে লাগলো, হ্যালো রাকিব,
আমি লামিয়ার আব্বু বলতেছি, তোমার অফিসের বর্তমান এমডি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, বলেন কি বলবেন? তুমি তো আগে একটা কোম্পানিতে এরকম কাজ করেছো, ওই কোম্পানিতে কি কি প্রোডাক্ট তৈরি হয় আর কোথায় কোথায় বিক্রি হয় তুমি কি বলতে পারবে? স্যার, ওই কোম্পানির মাল তো সব চায়না চলে যায়। চায়নার কয়েকজন বায়ার আছে, তারা সবগুলো মাল নিয়ে যায়। আপনার প্রোডাক্টগুলো ভালো হলে আপনিও বিক্রি করতে পারবেন তাদের কাছে। আমি তো ওই অফিসে অনেক বছর ধরে কাজ করছিলাম, পরে ছেড়ে দিয়েছি। ওদের ফোন নাম্বার আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করা যাবে। আচ্ছা, কালকে আমি সরাসরি তোমার সাথে কথা বলবো অফিসে এসে। এভাবে ফোনে কথা বলা ঠিক হবে না, সরাসরি কথা বললে তুমিও বিষয়টা বুঝবে, আমিও বিষয়টা বুঝবো। ঠিক আছে স্যার। লামিয়ার আব্বু ফোনটা কেটে দিল। এদিকে রাকিব খাবার খাওয়ার জন্য চলে আসলো টেবিলে। এমন সময় রাকিবও এসে রাকিবকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাইয়া এই দেখো, আমি আজকে পুরস্কার পেয়েছি। প্রিন্সিপাল স্যার নিজের হাতে আমাকে পুরস্কার দিয়েছে। আমার পড়ালেখা খুবই ভালো দেখে প্রিন্সিপাল স্যার বলেছে যে এখন থেকে আর বেতন দিতে হবে না, ফ্রিতে পড়তে পারবো। এমনকি কোচিং অন্যান্য যাবতীয় খরচ কলেজ থেকে দেওয়া হবে। তাহলে তো ভালোই হয়েছে, তোর আর তেমন বেশি খরচ হবে না। যে টাকা দিব ওই টাকা দিয়ে তুই খাবি আর জমিয়ে রাখবি। ঠিক আছে ভাইয়া। রাকিব খাওয়া দাওয়া শেষ করে তার রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে লামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে লামিয়া বলতে লাগলো, রাকিব কি করো, খাওয়া দাওয়া করেছো? এই তো ম্যাডাম শুয়ে আছি। আর হ্যাঁ, মাত্র খাওয়া দাওয়া করে আসলাম। ও আচ্ছা, কালকে তো আব্বু অফিসে যাবে, তোমার সাথে কথা বলবে, তুমিও আব্বুর সাথে ভালোভাবে কথা বলবে কিন্তু। জি ম্যাডাম, অবশ্যই কথা বলবো। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদের অফিসের জন্য ততটুকু করব। হ্যাঁ, আমিও এটাই চাই, তুমি আমাদের অফিসের জন্য কিছু করো। বেশি কিছু করতে হবে না, তুমি তোমার মেধাটুকু এবং ওই অফিস থেকে যা কিছু শিখে এসেছো তাই কাজে লাগাও। আশা করি বেশ ভালোভাবে চলতে পারবে, এমনকি আমাদের অফিসও ভালোভাবে চালাতে পারবে তুমি। সামনে তো তোমাকে দায়িত্ব দিয়ে দিব। মানে বুঝলাম না ম্যাডাম, সামনে আমাকে দায়িত্ব দিবেন মানে? কিছু না, আছে, তুমি ঘুমাও এখন, কালকে দেখা হচ্ছে তোমার সাথে। এই বলে লামিয়া কলটা কেটে দিল। লামিয়া কলটা কেটে দিতেই লামিয়ার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইয়ানুর কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ইয়ানুর বলতে লাগলো, লামিয়া, তোদের অফিসে কি চাকরি হবে রে? আমাকে যে কোনো একটা পোস্টে চাকরি দে। তুই তো জানিস আমাদের গার্মেন্টস অফিস এখানে তৈরি করা হয়। তুই যদি এইসব কাজ করতে পারিস তাহলে তোকে কাজ দিতে পারবো, এছাড়া তো আর কোনো কাজ নেই। আরে একটা হলেই হবে, যে কোনো কাজ। পড়ালেখা আর করতে ইচ্ছে করে না, পরিবারও বলতেছে বিয়ে দিয়ে দিবে। এখন চিন্তা ভাবনা করেছি যে নিজের কিছুটা অর্থ থাকলে আমার জন্য বেশি ভালো হবে। তুই কি বলিস? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের নিজের কিছু অর্থ থাকা প্রয়োজন। নিজের কিছু অর্থ থাকলে পরের বাড়িতে গিয়ে যখন প্রয়োজন হবে তখন তা খরচ করতে পারবে। তো নিজের জামাই যদি নাও দেয় তাহলেও খরচ করতে পারবি তুই তোর টাকা। এটার জন্যই চাচ্ছিলাম একটা কাজ। কালকে কি তোদের অফিসে আসবো? কালকে 11টার দিকে আমাদের অফিসে আসিস, আব্বুর সাথে কথা বলে এরপরে তোকে একটা কাজ দিয়ে দিব। আচ্ছা, এখন তাহলে রাখি, পরে কথা হবে। ইয়ানুর কলটা কেটে দিল। লামিয়া আর রাকিবের কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। পরের দিন লামিয়া সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার আব্বুকে নিয়ে চলে আসলো সকাল 10টায় অফিসে। এদিকে রাকিব সকালে তাড়াতাড়ি এসে অফিসে কাজ শুরু করে দিয়েছে। 2 ঘন্টার মধ্যে প্রায় 150 পিস মাল কভার করে ফেলেছে। লামিয়া অফিসে তার আব্বুকে নিয়ে প্রবেশ করতেই ম্যানেজার সালাম দিয়ে তাদেরকে কেবিনে বসিয়ে রেখে চলে আসলো রাকিবের কাছে। রাকিবকে ডেকে নিয়ে চলে আসলো কেবিনের ভিতরে। 4 জন বসে আছে। এমন সময় লামিয়ার আব্বু বলতে লাগলো, তুমি তো এই অফিসে কাজ করেছো, এখন আমাকে বলো কোন মালগুলো দিলে চায়না থেকে বাইরে এসে আমাদের মালগুলো নিয়ে যাবে? স্যার, আগে আমাদেরকে কিছু মাল আনতে হবে চায়না থেকে। ওই মালগুলো আনলে এরপরে নতুন মাল তৈরি করে তারপর তাদেরকে খবর দিতে হবে। আমার কাছে কয়েকটা ভিডিও আছে, এই ভিডিওগুলো আমি আপনার ফোনে পাঠিয়ে দিতেছি, আপনি দেখেন। এইরকম মালগুলো আনতে হবে, এইরকম মালগুলো আনলে এরপরে চায়নার বাইরেদের কাছে আমরা মাল বিক্রি করতে পারবো। আচ্ছা, তুমি ভিডিওগুলো পাঠাও। আর লামিয়া, তুই একটু অফিসটা ঘুরে ঘুরে দেখ সবকিছু ঠিকঠাকভাবে চলতেছে নাকি কারো কোনো সমস্যা আছে নাকি। রাকিব, তুমি ভিডিওগুলো পাঠিয়ে আমার সাথে আসো। রাকিব লামিয়ার আব্বুকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়ে লামিয়ার সাথে পুরো অফিস ঘুরে ঘুরে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখিয়ে এসে লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আপনার আব্বুর সাথে কথাবার্তা বলে এরপর আমাকে জানায়েন কি করবেন আপনারা। আমি এখন গিয়ে কাজ করি,
মাত্র 155টা মাল দিয়েছি, আরও অনেক রয়েছে। আচ্ছা তুমি গিয়ে কাজ করো, আর একটা মেয়ে আসবে, তাকে একটা মেশিন দিতে হবে। আশেপাশে কোনো সিট খালি আছে নাকি? হ্যাঁ, ওই যে একটা মহিলা প্রেগনেন্ট ছিল না, উনি চাকরি ছেড়ে দিয়েছে। ওনার বেবি হওয়ার কয়েক মাস পর নাকি আবার চাকরিতে জয়েন করবে। সেই মেশিনটা দিতে পারবেন আপনি তাকে? আচ্ছা তাকে মেশিন দিয়ে দিলে তুমি কাজগুলো শিখিয়ে দিও, কিভাবে কি করতে হবে। সে তো নতুন, আর আগে কখনো এরকম কাজ করে নাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি কাজ শিখিয়ে দিব, চিন্তা করবেন না। লামিয়া এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। এসে দেখে তার আব্বু কার সাথে যেন কথা বলতেছে। কথা বলা শেষ করে লামিয়ার আব্বু লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামি, আমি মাল অর্ডার দিয়ে দিচ্ছি। আগামী 1 মাসের মধ্যে সকল মাল চলে আসবে। মালগুলো চলে আসলে এরপরে রাকিবকে বলবি কাজে লাগিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আব্বু, আমি রাকিবকে বলে দিব, তুমি একদম নিশ্চিন্তে থাকো। লামিয়ার আব্বু লামিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো বাহিরে। এদিকে লামিয়া তার কেবিনে বসে আছে। এমন সময় তার কেবিনের ভিতরে প্রবেশ করলো ইয়ানুর। লামিয়া ইয়ানুরকে দেখে বলতে লাগলো, তুই ঠিক টাইমে চলে এসেছিস, ভালোই হয়েছে। চল তোকে তোর মেশিন দেখিয়ে দিয়ে আসি, আর রাকিব তোকে শিখিয়ে দিবে কিভাবে চালাতে হয়। তবে একটা কথা, রাকিবের সাথে বেশি কথা বলবি না। রাকিবকে আমার ভালো লেগে গেছে। আমার আব্বু আম্মুকে বলে এরপরে রাকিবদের বাসায় পাঠাবো। আমাকে এতটাও খারাপ ভাবিস না যে তোর জিনিস আমি নিয়ে যাব। তোর জিনিস তোর কাছেই থাকবে, আমার নেওয়ার দরকার পড়বে না। খারাপের জন্য বলতেছি না, আসলে আমার জিনিস তো, তাই আর কি একটু ভয় হয় যদি কেউ নিয়ে যায়। হ্যাঁ, ভয় হওয়াটা স্বাভাবিক। এখন চল, মেশিন দেখিয়ে দিয়ে আয় আমাকে। লামিয়া এইসব কথা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথা বলে ওইখান থেকে চলে আসলো তারা রাকিবের কাছে। রাকিব ইয়ানুরকে বুঝিয়ে দিতেছে কিভাবে মেশিন চালাবে। এদিকে ইয়ানুর কিছুক্ষণের মধ্যে সবকিছু শিখে গেল, কিভাবে মেশিন চালাতে হয়, কিভাবে কি করতে হয়। ইয়ানুর আস্তে আস্তে মেশিন চালাচ্ছে আর রাকিব বুঝিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ বুঝিয়ে দেওয়ার পর রাকিব চলে আসলো তার মেশিনের কাছে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুর পর্যন্ত কাজ করে রাকিব চলে আসলো ক্যান্টিনে। খাওয়া দাওয়া শেষ করে লামিয়ার কেবিনের সামনে দিয়ে যাইতেছে। এমন সময় লামিয়া বলতে লাগলো, এই রাকিব, একটু এদিকে আসো। হ্যাঁ ম্যাডাম, বলেন। রাকিব, তোমার সাথে আমার কাছে জরুরি কথা আছে। এই কথাগুলো এখন না বললে পরবর্তীতে আর কখনোই বলতে পারবো না। জি ম্যাডাম, বলেন, কি কথা বলবেন? রাকিব, তোমাকে এই কয়েকদিনের ভেতরে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ম্যাডাম, এইসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আর আপনি আমার ব্যাপারে ভালো করেই জানেন, আমরা একেবারে নিম্ন মধ্যবিত্ত। আমার উপার্জনের টাকা দিয়ে আমার পরিবার চলে। আপনার কিন্তু আমি আর আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, একবেলা ভালোভাবে খাওয়াতেও পারবো না। সেইখানে আমাকে ভালোবাসা আপনার বোকামি হবে। আমি এত কিছু জানি না, আমার বোকামি হবে নাকি কি হবে এসব আমার দেখার বিষয় না। আমি যেটা তোমাকে বলেছি সেটাই হবে। আমি তোমাকে ভালোবাসি, মানে আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে না। আপনি যদি আর কোনোদিন এরকম কথা বলেন তাহলে আমি আপনাদের অফিস থেকে চলে যেতে বাধ্য হব। এই বলে রাকিব চলে আসলো তার মেশিনে। চুপচাপ বসে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর রাকিবের কাজ শেষ হয়ে গেল। রাকিবের কাজ শেষ হয়ে যেতেই রাকিব সবগুলো হিসাব করে লামিয়ার ফোনে পাঠিয়ে দিল। সন্ধ্যা 8টা রাকিব চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে যাইতেছে। অন্যদিকে লামিয়া এখনো চুপচাপ বসে আছে। এমন সময় লামিয়ার কেবিনে প্রবেশ করলো ইয়ানুর। লামিয়াকে এইভাবে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি রে লামিয়া, তোর কি হয়েছে? এইভাবে চুপচাপ বসে আছিস কেন? আর এখনো বাসায় যাস নাই কেন তুই? আমি রাকিবকে বলেছিলাম আমার ভালোবাসার কথা, কিন্তু রাকিব আমাকে মানা করে দিয়েছে। এখন আমি কি করব? আমার মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসতেছে। তুই কিছু বল ইয়ানুর। ধৈর্য ধর। আর তোর আব্বু রাকিবকে বললে অবশ্যই রাকিব ফেলতে পারবে না। রাকিবকে আমি আজকে দেখেছি, ছেলেটা খুবই ভালো। কোনো মেয়ের সাথে তেমন বেশি কথাও বলে না। ছেলেটার এইরকম আচরণ আমার কাছে খুবই ভালো লাগছে। তুই এক কাজ কর, তোর আব্বু আম্মুকে বিষয়টা জানা, ওরা বাকিটা দেখে নিবে। আচ্ছা আমি আজকে বাসায় যাই, এরপরে আব্বু আম্মুকে জানাবো। চল তোকে তোদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে এরপরে আমি ওই দিক দিয়ে ঘুরে বাড়িতে যাব। এই বলে লামিয়া ইয়ানুরকে নিয়ে নিচে চলে আসলো। দুজন গাড়িতে উঠে পড়লো। লামিয়া ড্রাইভ করে চলে আসলো ইয়ানুরদের বাড়ির সামনে। ইয়ানুরকে নামিয়ে দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই লামিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। লামিয়া তার আম্মুর সাথে কোনো কথা না বলে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। এসে দেখে তার আব্বু আম্মু একসাথে বসে আছে। লামিয়া তাদের দুজনকে একসাথে দেখে বলতে লাগলো, আব্বু আম্মু, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আমি একটা ছেলেকে পছন্দ করি, এমনকি ওই ছেলেকেই বিয়ে করতে চাই আমি।
এখন তোমাদের একটা কাজ করতে হবে, ওই ছেলেকে এনে দিতে হবে, যেইভাবেই হোক, যত টাকাই লাগুক, ওই ছেলেকে এনে দিতে হবে, মানে হবে। লামিয়া, যা করবে ভেবেচিন্তে করিস। ছেলেটাকে এনে দিলে পরে যখন আর ভালো লাগবে না, তখন আবার আমাদেরকে বলিস না যেন যে এই ছেলেকে আর ভালো লাগে না আমার। না আব্বু, এরকমটা কখনোই হবে না, আমার উপরে বিশ্বাস রাখতে পারো। এরকমটা কখনোই করব না আমি। মেয়েদের বিয়ে একবারই হয়, যার সাথে হয় তার সাথে মানিয়ে নিয়ে থাকতে হয়, এটা আমি ভালো করেই জানি। আমি ওই ছেলেটাকে ভালোবাসি, ওই ছেলেটাকেই আমার লাগবে, কিন্তু ছেলেটা খুবই গরিব। গরিব তো কি হয়েছে, আমার একমাত্র মেয়ে তুই। আমার যত ধন সম্পত্তি আছে এই সব কিছু তুই যদি বসে বসেও খাস তাহলেও তোর জীবন পার করে দিতে পারে। এটা আমি জানি, কিন্তু সে অবশ্য এইসব নিবে না, কারণ তাকে দেখে ওইরকম মনে হয় না সে আমার এই ধন সম্পদ এসে নিতে আসবে। আচ্ছা, ছেলেটার বাড়ির ঠিকানা দিস। আমি আগে ছেলেটার পরিবারের সাথে কথা বলবো, এরপরে ছেলেটার সাথে কথা বলবো। ছেলেটার পরিবার যদি মানে তাহলে ছেলেটা অবশ্যই মানবে। আচ্ছা, আমি ঠিকানা দিয়ে এরপরে তোমাকে দিব। আর ছেলেটাকে তুমি অবশ্যই চিনো, রাকিব হচ্ছে সেই ছেলেটা। মানে তুই রাকিবকে পছন্দ করিস? রাকিবের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিস নাকি সে ভালো নাকি খারাপ? আপু, সে ভালো নাকি খারাপ এটা আমার জানার দরকার নেই। আমি শুধু এইটুকু জানি যে আমার জন্য পারফেক্ট, মানে সে আমার জন্য পারফেক্ট। আমি তাকেই ভালোবাসবো, এমনকি তাকে নিয়েই ঘর সংসার করব। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলতেছিস তাহলে তোর কাছে এনে দিব ছেলেটাকে। আমি দেখি 2-3 দিন পর ছেলেটার বাসায় যাব। তুই এই 2-3 দিনের মধ্যে ছেলেটার বাড়ির ঠিকানা আমাকে বলবি। আচ্ছা আব্বু, তাহলে এখন আমি রুমে গেলাম। আর আম্মু, আজকে আমি খাবার খাবো না, বাহির থেকে খাবার খেয়ে এসেছি। এই বলে লামিয়া চলে গেল তার রুমে। অন্যদিকে রাকিব তাদের বাড়িতে এসে দেখে তামিম তার পুরো পরিবার নিয়ে বসে আছে। রাকিবকে আসতে দেখেই তামিম বলতে লাগলো, রাকিব, তোর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। আগে যা, ফ্রেশ হয়ে আয়, এরপর কথা বলতেছি সবকিছু। রাকিব কিছু না বুঝে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে সোফায় বসে পড়লো। এমন সময় তামিম রাকিবকে উদ্দেশ্য করে বলল, রাকিব, আমি তোর বোনকে পছন্দ করি। আমি কোনো রিলেশনে যাই নাই তোর বোনের সাথে। আমি ডাইরেক্ট বিয়ে করার জন্য এসেছি। আমার আব্বু আম্মুকে নিয়ে এসেছি। তোর পরিবারের সবাই রাজি আছে। তুই যদি রাজি থাকিস তাহলে আমি কাজে ডেকে নিয়ে আসবো এখন, এমনকি আজকেই বিয়ে হবে। আমার একটা মাত্র বোন ইচ্ছা ছিল অনুষ্ঠান করে বিয়ে দিব। আরও কয়েকটা দিন সময় দে, এরপরে না হয় অনুষ্ঠান করে বিয়ে দেই। রাকিব, অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার প্রয়োজন কি? অযথা টাকা নষ্ট হবে, আমরা চাই না অযথা টাকা নষ্ট করতে। তুমি তোমার বোনকে আমার ছেলের হাতে তুলে দাও। আশা করি তুমি খুব ভালো করেই জানো আমার ছেলে তোমার বোনকে কখনোই কষ্ট দেবে না। কি রে রাকিবা, তুই কি বলিস? এখন যাবি নাকি আরো কয়েকদিন পরে যাবি? সামনে তো তোর পরীক্ষা, একটু চিন্তা ভাবনা কর। ভাইয়া, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমি আর এখানে কি বলবো। তবে আমার একটাই কথা, আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই। বিয়ের পরেও যদি চালিয়ে নিতে পারেন তাহলে আমি যেতে পারবো, আর যদি না নিতে পারেন তাহলে আমি এখানেই থাকবো। আমি তোমার পড়ালেখা চালিয়ে নিব। তুমি তো বলেছো যে তুমি ডাক্তার হবে, আমি তোমাকে ডাক্তার বানাবো। রাকিব, তুই বন্ধু প্লিজ না করিস না, তোর বোনকে আমার হাতে তুলে দে আজকে। আচ্ছা চল, দুইজন মিলে কাজী ডেকে নিয়ে আসি। আর তোর সাথে আমার কথা আছে, কথা বলতে বলতে এরপরে কাজী অফিসে যাই। রাকিব আর তামিম বাহিরে বের হয়ে পড়ল। রাকিব তামিমকে উদ্দেশ্য করে বলতে বলতে যাইতেছে, তামিম, তুই তো জানিস আমার বোনের পড়ালেখা খুবই ভালো। আমি চাইছিলাম তাকে পড়ালেখা করানোর জন্য। তোর পক্ষে যদি সম্ভব না হয় তাহলে তুই আমাকে বলিস, আমি টাকা দিয়ে আমার বোনকে পড়াবো, আর তার যাতে কখনো কোনো কিছুর অভাব না হয়। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তোর বোন আমার কাছে খুব সুখেই থাকবে। তুই তো আমাকে চিনিস আমি কেমন, তোর সাথে সেই ছোটবেলা থেকে বড় হয়েছি। আশা করি কোনো দিক থেকে তুই আমাকে কম চিনিস না। রাকিব আর তামিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলে দুজন চলে আসলো কাজী অফিসে। কাজীকে নিয়ে আবার চলে আসলো বাসায়। তামিম আর রাকিবার বিয়েটা হয়ে গেছে। বিয়ে শেষ হতেই রাত 10টার দিকে রাকিব তামিমের হাতে রাকিবাকে তুলে দিল। বেশ কিছুক্ষণ পর তামিম রাকিবাকে নিয়ে চলে গেল তাদের বাসায়। সবার কিছুটা মন খারাপ হলেও তাদের কোনো কিছুই করার নেই, কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছে, বিদায় তো দিতেই হবে। রাকিব চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। চুপচাপ বসে কাজ করতেছে, এমন সময় ম্যানেজার এসে বলতে লাগলো, রাকিব, অনেক মালপত্র এসেছে। তুমি যে মালপত্রের কথাগুলো বলেছো ওই মালপত্রগুলো চলে এসেছে। স্যার অন্য একটা অফিস থেকে নিয়ে এসেছে। কিভাবে কি করতে হবে তুমি একটু আসো আমার সাথে। জি স্যার, চলেন যাই তাহলে।
রাকিব ম্যানেজারের সাথে সবগুলো মাল ভিতরে নিয়ে আসলো। একটার পর একটা দেখে মালগুলো সাজিয়ে রাখতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে সকল মাল সাজিয়ে রেখে দিল। মালগুলো সাজানো শেষ হতেই রাকিব বলতে লাগলো, স্যার, এখন এই অফিসে পুরনো কিছু দক্ষ লোক নিয়ে আসেন যারা প্রোডাকশন বেশি দিতে পারে। প্রত্যেক দিন 400 থেকে 500 প্রোডাকশন দিতে পারে, তাদেরকে নিয়ে আসেন। তাদেরকে নিয়ে আমি একটা টিম বানাবো। এরপরে কাজগুলো কমপ্লিট করে ফেলবো আমরা সবাই মিলে। আচ্ছা, আমি সবাইকে ডেকে নিয়ে আসতেছে, তুমি এই দিকের কাজগুলো কমপ্লিট করো। ম্যানেজার চলে গেল সবাইকে ডেকে নিয়ে আসার জন্য। এদিকে লামিয়া রাকিবের পাশে এসে দাঁড়িয়ে আছে। রাকিব চুপচাপ তার কাজ করতেছে। এমন সময় লামিয়া বলতে লাগলো, রাকিব, তোমার বাসার ঠিকানাটা দাও তো একটু। হঠাৎ আমার বাড়ির ঠিকানা চাইতেছেন কেন? আমার বাড়িতে গিয়ে কি করবেন? আমার বাড়িতে কোনো কিছুই নেই। আর ম্যাডাম, আপনি এমন কিছু করবেন না আশা করি যেটার কারণে আপনার নিজের বিপদ হয়। আমার বিপদ হবে নাকি আমার বিপদ হবে না এটা তোমার জানতে হবে না। তোমাকে যেটা বলেছি সেটাই করো। তুমি ঠিকানা দাও। রাকিব ঠিকানা দিয়ে দিল। এদিকে লামিয়া ঠিকানাটা তার আব্বুকে পাঠিয়ে দিল। ঠিকানাটা পাঠিয়ে দেওয়ার পর লামিয়া রাকিবকে কাজে সাহায্য করতেছে। বেশ কিছুক্ষণ সাহায্য করার পর রাকিব তার দল গঠন করে কাজে লেগে পড়ল। আজকে সারাদিন কাজ শেষ করে কিছু মাল স্টক করে রেখে দিল। রাতে রাকিব বাসায় আসতেই রাকিবের আব্বু বলতে লাগলো, রাকিব, আজকে তোর অফিসের বস এসছিল আমাদের বাসায়। আমার অফিসের বস? উনি তো আমাদের বাড়ির ঠিকানা জানে না, তাহলে এখানে আসবে কি করে? তোমার মনে হয় ভুল হচ্ছে। আমার ভুল হয় নাই, তুই ওনার মেয়ের সাথে কাজ করিস। ওনার মেয়ের নাম হচ্ছে লামিয়া। হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিন্তু আমাদের বাসায় হঠাৎ কেন এসেছিল? ওনার তো আমাদের বাসায় কোনো কাজ নেই। আসলে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। এখন আমার কিছু কথা আছে, এই কথাগুলো মানতে পারবি তুই? আমি জানি তুমি কি বলবে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর তোমার সব কথা শুনবো। রাকিব চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় রাকিবের আব্বু বলতে লাগলো, রাকিব, মেয়েটা তোকে পছন্দ করে। মেয়েটার বাবা আমার কাছে অনেক আকুতি মিনতি করেছে। তুই রাজি হয়ে যা বাবা। তুই তো চাকরি করিস, আমাদেরকে খাবার খরচ দিতে হবে না। তুই মেয়েটার খরচ চালাস, তাহলেই হবে। আমি আয় রোজগার করে কোনো রকম চালিয়ে যেতে পারবো। এটা আবার কেমন কথা বলো আব্বু? ওই মেয়ের কারণে তোমাদেরকে আমি পর করে দিব? এটা কখনোই না। যদি ওই মেয়ে থাকতে পারে তোমাদের সাথে তাহলে থাকবে, এছাড়া আমি ওই মেয়েকে রাখবো না। আর বড়লোক হয়েছে তো কি হয়েছে? গরিব পরিবারে বিয়ে হলে আমি যেভাবে রাখবো সেভাবে চলতে হবে তার। তোমরাও আমার সাথে খাওয়া দাওয়া করবে, অন্য কারোর সাথে না। আচ্ছা, আমি তাহলে লামিয়ার আব্বুকে বলে দিই তুই রাজি হয়ে গেছিস। আচ্ছা, এটা তুমি বলে দাও। আর ওরা যেভাবে চাইবে সেভাবেই না হয় বিয়েটা হবে। হ্যাঁ, আমিও এটাই চিন্তা ভাবনা করেছি। তারা যেইভাবে চাইবে সেভাবেই হবে। এই বলে রাকিব চলে গেল তার রুমে। বিছানার উপরে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে লামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে লামিয়া বলতে লাগলো, রাকিব, আব্বু তোমাদের বাসায় গিয়েছিল, তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে এসেছে। এখন তুমি রাজি হয়েছো তো? হ্যাঁ, রাজি হয়েছি। তবে একটা কথা, আপনি বড়লোক বলে এই না যে আপনার সকল ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো। আমার যতটুকু ইনকাম আমি ততটুকুর মধ্যে আমার পুরো ফ্যামিলি চালিয়ে যাব। এখন যদি আপনি থাকতে পারেন থাকবেন, আর না থাকতে পারলে দরজা খোলা থাকবে, বিদায় হবেন। আমি কি একবারও বলেছি যে আমার পুরো টাকা লাগবে? তুমি যত টাকা ইনকাম করো এটা দিয়েই পুরো সংসার চালানো যাবে। এত চিন্তা করো না। আমি গাড়ি করে চলাচল করি বলে এই না যে আমি রিক্সা দিয়ে চলাচল করতে পারবো না। আমার রিক্সা দিয়ে চলাচল করতে অভ্যাস আছে, আর আমি রিক্সা দিয়ে চলাচল করতে পারবো। তোমার সাথে আমিও কাজ করব, আমিও বেতন পাবো। 4 জনের সংসার খুব ভালোভাবেই চলে যাবে। লামিয়া এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলা শেষ করে রাকিব আর লামিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন রাকিব আবারও কাজ করতে চলে আসলো অফিসে। অন্যদিকে লামিয়ার আব্বু রাকিবদের বাসায় চলে আসলো। রাকিবের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ব্যয় সাহেব, রাকিব তো রাজি হয়ে গেছে। এখন কিভাবে কি করবেন? বিয়েটা কিভাবে দিবেন? অনুষ্ঠান করে দিবেন নাকি অনুষ্ঠান ছাড়া? রাকিব বলেছে আপনাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই করার জন্য। এতে রাকিবের কোনো আপত্তি নেই। এখন আপনারা কিভাবে বিয়ে দিতে চান এটা বলেন। আচ্ছা, আমি লামিয়ার সাথে কথা বলে দেখি লামিয়া কি বলে। আর আমার মেয়ে যেহেতু এই বাড়িতে থাকবে, আমি আপনাদের পুরো বাড়ি সাজিয়ে দিব। যা কিছু লাগে সব কিছু দিয়ে আমি এক্ষুনি সব কিছু অর্ডার করে দিচ্ছি। এটা করলে আপনি অনেক বড় ভুল করবেন, কারণ রাকিব এইসব কোনো কিছুই চাই নাই।
আপনার কাছে। সে যখন চাইবে তখন আপনি দিয়েন, আর এখন যদি দেন তাহলে সে তার মতো ঘুরিয়ে ফেলবে, কারণ সে এই রকম কিছু চায় নাই আপনার কাছে, আর আমাকেও বলে নাই। আমাদের যা কিছু আছে ততটুকু দিয়ে চলে যাবে। আচ্ছা, রাকিব যেহেতু চায় নাই, তাহলে আমি আর দিব না। রাকিব যেদিন চাইবে ওই দিন দিব। লামিয়ার আব্বু এইসব কথা বলে চলে আসলো বাইরে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল লামিয়াকে। বেশ কিছুক্ষণ পর লামিয়া কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই লামিয়ার আব্বু বলতে লাগলো, লামিয়া, তোদের বিয়েটা কিভাবে হবে তুই একটু বল। অনুষ্ঠান করে করবি নাকি অনুষ্ঠান ছাড়া? রাকিবের আব্বু বলতেছে যে আমরা যেভাবে চাইবো সেভাবেই হবে। অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই, কারণ রাকিব মধ্যবিত্ত আর তার এত টাকাও নেই যে সে অনুষ্ঠান করে বিয়ে করবে আমাকে। ও আচ্ছা, তাহলে এখন তুই কিভাবে বিয়ে করবি? শুধু কাজী ডেকে বিয়ে করে ফেলবি নাকি? এটাই করতে হবে, যেহেতু রাকিব রাজি হয়ে গেছে তাহলে আজকেই সবকিছু কমপ্লিট করা যাক। আর দেরি করা লাগবে না। আর এখন থেকে আমি তোমার অফিসে কাজ করব, মানে আমিও তোমার অফিসের কর্মী, তুমি শুধু অফিসের বস। আমাকেও বেতন দিতে হবে এখন থেকে। তোকে আবার বেতন দিব কেন? যা কিছু আছে সব কিছু তো তোর। তোরা যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারবি। এখন থেকে আমি আর এটা দায়িত্বে নাই। এটার দায়িত্ব রাকিব নিবে না, কারণ সে এই অফিসে চাকরি করে। সে আমাকে অনেক কিছু বলেছে, এগুলো তোমার না জানলেও চলবে। তোমাকে যেটা বলেছি সেটাই করো, সেটাই হবে। তোমরা যতদিন বেঁচে আছো ততদিন এই অফিসে তোমাদের ততদিন আমি আর রাকিব কাজ করে যাব। আচ্ছা, তাহলে তোরা সন্ধ্যার দিকে চলে আসিস। আমি এই দিক দিয়ে সব কিছু রেডি করে রাখতেছি। তোরা সন্ধ্যায় চলে আসলে তোদের বিয়ে দিয়ে দিব। লামিয়া তার আব্বুর সাথে আরো 2-3 মিনিট কথা বলে ফোনটা কেটে দিল। দুপুরে লাঞ্চের সময় লামিয়া চলে আসলো রাকিবের কাছে। এসে দেখে রাকিব কাজ শেষ করে বসে আছে। রাকিবকে দেখে বলতে লাগলো, রাকিব, তোমার যদি আর কোনো কাজ না থাকে তাহলে চলো বাসায় চলে যাই। ওইদিকে সবকিছু ব্যবস্থা করে ফেলেছে। আব্বু ফোন দিয়ে বলেছে আমরা বাড়িতে গেলেই কাজী নিয়ে আসবে, এরপরে বিয়ে হবে আমাদের। ও আচ্ছা, ওইদিকে সকল কিছু ব্যবস্থা হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আরও সময় লাগবে। আচ্ছা, আপনি সব কিছু গুছিয়ে নেন। আমি আমার বোনকে ফোন দিয়ে বলতেছি বাসায় যাওয়ার জন্য। আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকেও বলতেছি। এই বলে রাকিব তার বন্ধু বান্ধব এবং তার বোনকে ফোন দিয়ে বলে দিল তাদের বাসায় যাওয়ার জন্য। রাকিব লামিয়াকে নিয়ে বিকাল 3টার দিকে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তামিম বলতে লাগলো, রাকিব, তোর বোনকে আমার বাড়িতে নিয়ে গেলাম, বেশি দিন হয় নাই। আর তুই এই বাড়িতে নতুন একজনকে নিয়ে এসেছিস, ভালোই হয়েছে। তোর বোনের জায়গাটা পূর্ণ হয়ে গেল। আমার জায়গা আমারই থাকবে ভাইয়া। আমার জায়গা কখনোই কাউকে দিবে না, তাই না ভাইয়া? হ্যাঁ, বোনের জায়গা কখনো কাউকে দেওয়া যায় নাকি? কখনো কাউকে দেওয়া যায় না। সবাই টুকটাক কথা বলতেছে। টুকটাক কথা বলতে বলতেই সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টার দিকে কাজী এসে রাকিব এবং লামিয়ার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে সবাই খুশি। বেশ কিছুক্ষণ পর লামিয়ার আব্বু আম্মু বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। এদিকে রাকিবা লামিয়াকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে আসলো রাকিবের রুমে। লামিয়াকে বসিয়ে রেখে রাকিবা চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর রাকিব রুমের ভিতরে প্রবেশ করলো। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে লামিয়ার কাছে আসতেই লামিয়া খাট থেকে নেমে রাকিবের পা ধরে সালাম করলো। এদিকে রাকিব লামিয়াকে আস্তে করে তার বুকের সাথে জড়িয়ে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর লামিয়া রাকিবকে ছেড়ে দিয়ে দুইজনে চলে আসলো এক সাইডে। 2 রাকাত নফল নামাজ আদায় করে আবারও খাটে এসে বসে পড়লো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর লামিয়া বলতে লাগলো, এইভাবে চুপ করে থাকবেন নাকি কিছু বলবেন? কি বলবো কিছুই মাথায় আসতেছে না। আপনি কিছু বলেন বা কিছু করেন। তোমার কিছু করতে হবে না, আর বলতেও হবে না। আমি যা করার সবকিছু করতেছি। এই বলে লামিয়া রাকিবের উপরে ঝাঁপিয়ে পড়লো। রাকিবের ঠোঁটে, মুখে, গালে, বুকে সব জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাকিব আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে লামিয়ার সাথে রেসপন্স করতে লাগলো। বেশ কিছুক্ষণ দুজন রেসপন্স করার পর বাকি যে কাজটা রয়েছে, মানে বিড়াল মারার কাজ, ওইটা সম্পূর্ণ করার জন্য মিশনে নেমে পড়লো। তারা মিশন কমপ্লিট করতে থাকুক, আমরা তাহলে এখন বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সমাপ্ত।